বিক্ষিপ্ত সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে সারা দেশে চলছে সকাল সন্ধ্যা হরতাল। দেশে খুব একটা যে শান্তি রয়েছে, খুব একটা যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো রয়েছে সেটা বলা যাবে না। 16 তারিখে গোপালগঞ্জ কাণ্ডের পরে গতকালকে আমরা দেখেছি কক্সবাজার কাণ্ড। গোপালগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে, মুজিববাদের বিরুদ্ধে যে রকমের প্রচারণা ছিল, সেই একই ধাঁচে কক্সবাজারে গিয়ে যখন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে টার্গেট করে বাজে মন্তব্য করেছিল এনসিপি নেতারা, তখন পরিবেশটা উত্তপ্ত হয় এবং পরবর্তীতে তারা 3টি পথসভা করতে পারেনি, মঞ্চ ভাঙচুর করা হয়েছে। শেষ পর্যন্ত তারা কক্সবাজারে আর থাকতেই পারেনি, বান্দরবনে চলে গিয়েছে। এরকম পরিস্থিতি যখন চলছে তখন গতকালকের আগের দিন থেকেই, শুক্রবার থেকেই একটা আলোচনা চলছে, যে আলোচনাটা হচ্ছে আওয়ামী লীগের হরতাল। আজকে সকাল ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগের হরতাল কর্মসূচি ঘোষিত রয়েছে। যদিও সেই হরতাল কর্মসূচি নিয়ে খুব একটা যে তোড়জোড় হয়েছে, সরকারের খুব একটা এই ব্যাপারে কথাবার্তা শোনা গিয়েছে কিংবা অন্যান্য রাজনৈতিক দলের এই ব্যাপারে কোনো মাথা ব্যথা রয়েছে, সেরকমটা দেখা যায়নি। সেরকমটা দেখা না গেলেও আওয়ামী লীগ এই যে হরতাল ঘোষণা করেছে, এই হরতাল ঘোষণার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক যে অবস্থা সেটা আবারও খারাপের দিকে যাবে কিনা, বিশেষ করে রাজধানীর দিকে সবার চোখ থাকবে। রাজধানীতে কি হচ্ছে না হচ্ছে, রাজধানীর মানুষ নিরাপদে থাকতে পারবে কিনা, এটিকে কেন্দ্র করে নতুন কোনো জটিলতা তৈরি হবে কিনা, সেই আলোচনা চতুর্দিকে রয়েছে। এই আলোচনার পাশে আরও কিছু আলোচনা আওয়ামী লীগকে কেন্দ্র করে রয়েছে, যে আওয়ামী লীগের এই কর্মসূচিগুলো সমন্বয় করছে কে, ঘোষণা করে তারপরে সমন্বয় করা, কর্মীদেরকে কাজে লাগানো, এই কাজগুলো আদতে কে করছে, কোথায় থেকে করছে, এই আলোচনাও যেমন চলছে, তেমনি বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে নতুন কাউকে দেখা যেতে পারে কিনা সেই আলোচনাও চলছে। সেই নতুন নেতৃত্বের ক্ষেত্রে আওয়ামী লীগ থেকে চলে যাওয়া, ভিন্ন দল করা 2 জন বর্ষিয়ান নেতার কথাও আলোচিত হচ্ছে। কি হচ্ছে আওয়ামী লীগকে ঘিরে, এবং আওয়ামী লীগের ঘোষিত এই কর্মসূচি আদৌ বাস্তবায়িত করা তাদের পক্ষে সম্ভব হবে কিনা, কিংবা সরকার এর বিরুদ্ধে কতটা মোকাবেলার পরিস্থিতি তৈরি করতে পারবে, সেই আলোচনাগুলো করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, আওয়ামী লীগের যে ঘোষিত কর্মসূচি হরতাল, আজকে সেই হরতাল হওয়ার কথা। সেই হরতালকে কেন্দ্র করে সারা দেশে কি পরিস্থিতি তৈরি হয়, সেরকম এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা সাধারণ মানুষের মধ্যে রয়েছে। যদিও সরকারের তরফ থেকে কোনো ধরনের বিবৃতি, ঘোষণা, আলোচনা এগুলো শোনা যাচ্ছে না। রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই আলোচনা নেই। সাধারণত কোনো হরতাল, অবরোধ, এরকম কর্মসূচি ঘোষণা হলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া পাওয়া যায়, এই ক্ষেত্রে সেটাও পাওয়া যাচ্ছে না। তার মানে কি, সবাই ধরেই নিয়েছে যে এটা একটা অকার্যকর ঘোষণা, এই ঘোষণাতে কোনো কাজ হবে না। কিন্তু আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানোর চেষ্টা করেছে এই হরতালকে কেন্দ্র করে। এবং গতকালকে আমরা দেশের একাধিক জায়গায় গাড়ি পোড়ানোর ঘটনা দেখেছি, মশাল মিছিলের ঘটনা দেখেছি। নারায়ণগঞ্জে মশাল মিছিলের একটা ভিডিও আমার চোখে পড়েছে। গত রাতে পল্লবীতে একটা গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে। সেই গাড়ি কারা পুড়িয়েছে সেটা একটা আলোচনার বিষয় হতে পারে। অনেকে বলছেন যে এটা আওয়ামী লীগ করেছে, অনেকে আবার বলছেন যে এটা
এনসিপির নেতারা কক্সবাজারে বিএনপির নেতাদের বিরুদ্ধে যে কথাবার্তা, নগ্ন কথাবার্তা বলেছে, তারই প্রতিক্রিয়া এখানে দেখা গেছে। এরকম অনেক আলোচনা রয়েছে, অনেক আলোচনার মাঝে প্রকৃত ব্যাপারগুলো কি ঘটে এখন সেটাই দেখার বিষয়। আমাদের প্রত্যাশা শুধু থাকবে যে কোনো অরাজক পরিস্থিতি যেন তৈরি না হয়। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে যথাযথ কার্যকর ভূমিকা পালন করবে, যদিও তাদের পক্ষ থেকে কোনো ঘোষণা নেই, সেটা তাদের রুটিন ওয়ার্ক, সেটা করবেই। সেই আলোচনা যেমন রয়েছে, তেমনি একটা আলোচনা রয়েছে যে আওয়ামী লীগের এই যে কর্মসূচি ঘোষণা, শোনা যাচ্ছে যে গোপালগঞ্জের যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনা সরাসরি নাকি শেখ হাসিনার নির্দেশে এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সমন্বয়ে ঘটনাটা ঘটেছে, এরকম প্রচার প্রচারণা আমরা বিভিন্ন দিকে দেখছি। হরতালের এই ঘোষণা এবং এর সমন্বয়, এর টেক কেয়ার, এটা কোন নেতা কোথায় থেকে করছেন সেটা খুব একটা কিন্তু প্রচার হয়নি। খুব একটা প্রচারের ব্যাপারে আমরা কোনো কর্মসূচিও আমরা দেখিনি আওয়ামী লীগের। এরই মাঝে যেটা ঘটেছে, গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে কোটালীপাড়ার ওসিকে ফোন দেয়া বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান, এরকম পরিচয়ে কোটালীপাড়ার ওসিকে ফোন দেয়া, হুমকি দেয়া, এরকম একটা ভিডিও ভাইরাল হতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। ঘটনাগুলো ঘটছে এবং ঘটনাগুলো অভিযোগ করছে তারা যে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপরে রাতের আধারে নিপীড়ন চালাচ্ছে, গণহারে গ্রেপ্তার করছে, দিনের বেলায় টহল দিচ্ছে, রাতের বেলায় অভিযানের নামে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে, যে কারণে কোনো পুরুষ মানুষ বাড়িতে থাকতে পারছে না, এমনকি 12-14 বছরের শিশুরাও রক্ষা পাচ্ছে না, এরকম প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি। এই আলোচনাগুলো যখন চলছে তখন আর একটি আলোচনা ডালপালা মেলেছে। অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব কার কাঁধে যাওয়া দেয় আওয়ামী লীগের মূল নেতৃত্ব থেকে। সেই আলোচনায় অনেক নামই বিভিন্ন সময় আলোচিত হয়েছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নাম যেমন আলোচিত হয়েছে, সাবির হোসেন চৌধুরীর নাম আলোচিত হয়েছে, শিরিন শারমিন চৌধুরী সাবেক স্পিকার, তার নাম আলোচিত হয়েছে, নারায়ণগঞ্জের মেয়র কিছুদিন আগে যাকে গ্রেপ্তার করা হলো সেলিনা হায়াত আইভি, তার নাম আলোচিত হয়েছে। নতুন করে আলোচনায় যে দুটি নাম শোনা যাচ্ছে, যে দুটি নাম চতুর্দিকে বিভিন্নভাবে বিভিন্নজন আলোচনার চেষ্টা করছেন যে এই দুজনের একজন যদি দায়িত্ব নেন তাহলে আওয়ামী লীগের এই দুর্দিনে কাণ্ডারির ভূমিকা পালন করতে পারেন। একজন বাংলাদেশের 72-এর সংবিধান প্রণেতা এবং আওয়ামী লীগ থেকে চলে যেয়ে গণফোরাম করার নেতা, বাংলাদেশের সবথেকে নামি দামি আইনজীবী ব্যারিস্টার কামাল হোসেন। কামাল হোসেনের নাম আসছে, যদিও কামাল হোসেন শারীরিকভাবে কতটা সক্ষম সেটা একটা বড় বিষয়। তিনি সাধারণত এখন বিভিন্ন জায়গায় গেলেও সেটা তাকে হুইল চেয়ারে যেতে দেখা যায়। আরেকজনের নাম আলোচিত হচ্ছে, তিনি বাঘা সিদ্দিকী হিসেবে মুক্তিযুদ্ধের সময় পরিচিত বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনিও আরেকটি দল করেছেন, কৃষক শ্রমিক জনতা লীগ। সেই দল থেকে ছেড়ে এসে আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারেন কিংবা নিলে কেমন হয়, এই আলোচনাগুলো আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী কিংবা সমালোচকরা বিভিন্নভাবে বিভিন্ন দিকে করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউবে, ফেসবুকে এই আলোচনাগুলো চলছে, এই আলোচনাগুলো ছড়িয়ে পড়ছে। যদি কামাল হোসেন আওয়ামী লীগের দায়িত্ব নেন, তার শারীরিক সক্ষমতা আমার মনে হয় নেই, তার গ্রহণযোগ্যতা রয়েছে, সর্বজন গ্রহণযোগ্যতা রয়েছে এবং সরকারের মধ্যেও এক ধরনের গ্রহণযোগ্যতা তার রয়েছে। কিন্তু আওয়ামী লীগ থেকে যেভাবে অনেকটা অপমানজনকভাবে তার বিদায় হয়েছিল, সেই বিদায়ের পর তিনি এই সিদ্ধান্তে যাবেন কিনা সেটা ব্যাপারে ব্যক্তিগতভাবে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি এই দায়িত্ব গ্রহণ করতে চাইবেন না, আমার তাই মনে হয়। বঙ্গবীর কাদের সিদ্দিকী, তাকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে হয়তো তিনি দায়িত্ব গ্রহণ করবেন, কারণ 5 আগস্টের পরে তার অ্যাটিটিউড, কথাবার্তা, তার মুভমেন্ট সব কিছুতেই মনে হয়েছে যে
যে তাকে প্রস্তাব করা হোক আওয়ামী লীগের দায়িত্ব আপনি নেন, তাহলে তিনি খুশি হবেন এবং সাগ্রহেই তিনি রাজি হয়ে যাবেন, তার অ্যাটিটিউডে মনে হয়েছে। ভেতরের কথা ভিন্ন হতেই পারে, কিন্তু কাদের সিদ্দিকীকে দায়িত্ব দিলে, আওয়ামী লীগের পুনর্গঠনের দায়িত্ব যদি দেয়া হয়, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের অন্যান্য নেতারা মেনে নেবে কিনা, তাকে গ্রহণ করবে কিনা, যেহেতু ভিন্ন দল করেছিলেন তিনি, দল থেকে চলে গিয়েছিলেন, এই ব্যাপারগুলোও রয়েছে। আমার মনে হয় যে আওয়ামী লীগের তৃণমূলের যারা নেতাকর্মী তারা এখনও মনে করেন যে শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেতৃত্ব তারা মানতে চান না, এরকম অবস্থাতেই আওয়ামী লীগ রয়েছে। কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনার পক্ষে আগামী 5-7 বছর পরে আওয়ামী লীগের কাণ্ডারি হয়ে, আওয়ামী লীগের হয়ে নির্বাচন করা কিংবা নির্বাচনে জিতে রাষ্ট্র পরিচালনা করা, আওয়ামী লীগকে নতুন করে পুনর্গঠন করা, শারীরিকভাবে সেই সক্ষমতা তার রয়েছে কিনা সেটাও একটা বড় বিষয়। আবার শেখ হাসিনার প্রশ্ন আসে যে শেখ হাসিনার যদি না থাকে তাহলে সঙ্গত কারণেই সেই প্রশ্ন আসে ডক্টর কামালের কিভাবে থাকে, কাদের সিদ্দিকীর কিভাবে থাকে, কারণ ডক্টর কামাল শেখ হাসিনার চাইতে বয়সে অনেক বড় এবং কাদের সিদ্দিকী মানে কাছাকাছি বয়সের, সুতরাং এই ব্যাপারটাও যুক্তিতে আসবে। সব কিছুই চলছে, কিন্তু এর কোনো সুরাহা কিংবা এর কোনো শেষ ফুল স্টপ কোথায় সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগের লোকজন বিভিন্নভাবে বিভিন্ন দিকে আলোচনা করছেন, বিশেষ করে আওয়ামী লীগের যারা অনলাইনে যারা আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট, তারা বিভিন্নভাবে এই আলোচনাগুলো উস্কে দেওয়ার চেষ্টা করছেন। আদতে কি হচ্ছে আমরা জানি না, হয়তো হওয়ার পরে, ঘটার পরে আমরা জানতে পারবো। দর্শক, 16ই জুলাই গোপালগঞ্জের বুকে কি ঘটেছে অথবা এখনো পর্যন্ত কি ঘটছে তার কতটুকু জানি আমরা? হয়তো খানিকটা জানি, অধিকাংশ বিষয় আমরা জানি না। এর আগে সরকারি দলের কোনো ছাত্র সংগঠনের নেতাদেরকে আমরা পুলিশকে সরাসরি গুলি করার নির্দেশ দিতে দেখেছি, কিন্তু সেনাবাহিনীকে কোনো সরকারি দলের ছাত্র সংগঠনের নেতাদেরকে কি আমরা কখনো দেখেছি এর আগে গুলি করার নির্দেশ দিতে? এখন আমাদেরকে সেই জিনিসই দেখতে হচ্ছে। এবং যারা নির্দেশ দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যদেরকে গুলি করার, তাদের কাছে কি পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থাকতে পারে সে সম্পর্কেও আমাদের কম বেশি ধারণা এরই মধ্যে জন্মেছে। গত 16ই জুলাই যখন এনসিপি নেতাকর্মীদের উপরে গোপালগঞ্জের স্থানীয় মানুষরা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করল, তখন তাদেরকে সেনাবাহিনী সহ পুলিশ, বিজিবি এইসব বাহিনীর সদস্যরা স্কর্ট করে নিয়ে যাচ্ছিল, পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল অন্যত্র। তখন এনসিপি নেতাকর্মীদের যে গাড়ি বহর, তার মধ্যে একটি গাড়ি থেকে সম্ভবত ফেসবুক লাইভ করছিলেন কেউ একজন, এনসিপি নেতাদের একজন, এবং যতটুকু জানা গেছে তিনি মাদারীপুরের এনসিপি তত্ত্বাবধায়ক রাকিব হাসান। 32 মিনিটের এই ভিডিওটি ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওতে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ কোন পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে গুলি করার, তাদের কাছে কি ধরনের অস্ত্র রয়েছে, তাদের পরবর্তী পরিকল্পনা কি, মোটামুটি অনেক কিছুই ফুটে উঠেছে। এবং তারা যে কতটা আত্মবিশ্বাসী ছিল যে তাদেরকে সব ধরনের নিরাপত্তা দেবে রাষ্ট্রীয় বাহিনী, যা কিছুই ঘটে যাক না কেন, সে বিষয়েও আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি। যেহেতু 32 মিনিটের ভিডিও, এর মধ্যে অনেক ধরনের কথোপকথন হয়েছে সেই গাড়িতে থাকা এনসিপি নেতাদের মধ্যে, 4-5 জন বা 6 জন ছিল। সেই 32 মিনিটের ভিডিওর সম্পূর্ণ অংশ আমরা কতজন দেখেছি জানি না, তবে সময় সাপেক্ষ বিষয় তো একটু ধৈর্য নিয়ে দেখার চেষ্টা করলাম। এবং সব কিছু নিশ্চয়ই বর্ণনা করা সম্ভব নয় এই ছোট্ট পরিসরে। আপনাদেরকে জাস্ট চুম্বক অংশগুলো একটু তুলে ধরি আপনাদের সামনে। সেখানে প্রথম দিকেই যখন তাদেরকে এসকর্ট করে নিয়ে যাওয়া হচ্ছিল, গোপালগঞ্জের স্থানীয় মানুষ কিংবা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপরে ইটপাটকেল নিক্ষেপ করছিলেন, তখন মাদারীপুরের
এনসিপির তত্ত্বাবধায়ক রাকিব হাসানকে বলতে শোনা যাচ্ছে, আরে এত কিছুর কি দরকার, একটা লাশ ফেললেই তো হয়ে যায়। ঠিক তার পর মুহূর্তে হঠাৎ করে তাদের গাড়িতে ইটের খণ্ড এসে পড়ে, গাড়ির গ্লাস ভেঙে যায় এবং রাকিব সহ আরও কেউ কেউ আহত হন। এবং ওই ভিডিওর 2 মিনিট 24 সেকেন্ডে বলতে শোনা যাচ্ছে সেনাবাহিনীর উদ্দেশ্যে যে গুলি করেন, গুলি করেন। 2 মিনিট 50 সেকেন্ডের দিকে তিনি বলছেন যে আমার পায়ে কাছ ঢুকেছে আর আপনারা গুলি না করে দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখছেন, গুলি করেন। আরেকজন বলতে থাকে গাড়িতে থাকা যে সেনাবাহিনী কি প্রোটেকশন দিল আমাদেরকে, কি প্রোটেকশন দিচ্ছে। রাকিবকে আবার বলতে শোনা যায়, এবার তো তাদেরকে ফুল অ্যাক্সেস দেওয়া হয়েছে গুলি করার, কিন্তু একটা গুলিও তারা করছে না। মানে নিজেদের মধ্যে খেদোক্তির প্রকাশ ঘটে। তারপর আমরা কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম যে তাদেরকে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং এনসিপির এই নেতারা তারা সব কিছুই জানেন, যার কারণে তারা এতটা বেপরোয়া হয়ে উঠেছিলেন। তাদের দমভক্তি শুনেই বোঝা যাচ্ছিল যে তাদের নিজেদের প্রতি কনফিডেন্স কতটা। সেই রাকিবকে বলতে শোনা যায় 7 মিনিট 40 সেকেন্ডের দিকে, না পারলে আমাদের কাছে অস্ত্র দিয়ে দেন। এবং ফোনে একজনকে বলতে শোনা যায় যে একটার বদলে 10টা লাশ ফেলতে হবে। এই কথাটি ওই গাড়ির সামনের সিটে যে দুজন বসেছিলেন তাদের একজন বলছিলেন। এবং রাকিবের কণ্ঠে আবার বলতে শোনা যায় যে মুজিববাদীদের কবর আজকে রচনা করা হবে। নিরাপত্তা বাহিনীর হয়তো কারোর সঙ্গে তাদের কথোপকথন হচ্ছিল, তাদের মধ্যে একজন বলছিল যে আমাদের উপর হামলা করে বিজিবি দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখে। রাকিব আবার বলছে ফেসবুক লাইভ করতে করতে, আমি আহত হলাম, গাড়ি ভাঙলো, গাড়ি গ্লাস ভাঙলো, লাভ হলো কি, কিসের প্রোটেকশন, গুলি করে না, কিছু করে না, এদের সামনে হামলা করছে, ককটেল মারছে। এই যে ককটেল মারার কথাটি আমরা শুনলাম, প্রথম দিকে বলছে ইট পাটকেল মারছে, হয়তো গুরুত্ব বাড়ানোর জন্য অপর প্রান্তে ফোনে যিনি আছেন তার সামনে গুরুত্ব বাড়ানোর জন্য হয়তো বলছিল যে ককটেল মারছে, অথবা ককটেল আসলেই মেরেছে কিনা আমরা জানি না, মারতেও পারে। সেই রাকিবকে আবার বলতে শোনা যাচ্ছে যে আমি আহত হলাম, গাড়ি ভাঙলো, গাড়ির গ্লাস ভাঙলো, কিসের প্রোটেকশন। আবার সামনের সিট থেকে একজন বলছেন গুলি করে না, কিছু করে না, এদের সামনে হামলা করছে। রাকিব আবার ফোনে অন্য আরেকজনকে বলছে যে আমাদের উপরে এই মুহূর্তে ককটেল মারছে। এটা হয়তো গুরুত্ব বাড়ানোর জন্য তারা বলতে পারে ইট পাটকেলের বিষয়টি, আবার সত্যি সত্যিই হয়তো ককটেল মারা হয়েছে, আমরা জানি না। তার কারণ এর আগে তারা ইট পাটকেলের কথা বলছিলেন। 11 মিনিটের দিকে আবার সেই রাকিবকে বলতে শোনা যায় সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে গুলি কর, গুলি কর। যখন একের পর এক গুলি করতে থাকে, ব্ল্যাঙ্ক ফায়ার করতে থাকে সেনাবাহিনীর, সেই রাকিবকে ভিডিওতে বলতে শোনা যাচ্ছে যে আমি আহত হলাম, গাড়ি ভাঙলো, গাড়ির গ্লাস ভাঙলো, লাভ হলো কি, কিসের প্রোটেকশন, গুলি করে না, কিছু করে না, এদের সামনে হামলা করছে। ফোনে হয়তো আবার কাউকে সে বলছে যে এই মুহূর্তে ককটেল মারছে। এর আগ মুহূর্ত পর্যন্ত আমরা ইট পাটকেল শুনেছি, হয়তো গুরুত্ব বাড়ানোর জন্য তখন ককটেলের কথা উল্লেখ করছে অপর প্রান্তে যিনি আছেন তার সামনে, অথবা সত্যি সত্যি হয়তো ককটেল মারা হয়েছে, আমরা সেটা বুঝতে পারছিলাম না। এবং 11 মিনিটের দিকে আবার তিনি বলছেন সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে গুলি কর, গুলি কর। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে কিছু ব্ল্যাঙ্ক ফায়ার করতে শব্দ শোনা যায়। সেই গুলির হয়তো কোনো এক মোটরসাইকেল আরোহীর শরীরে বেঁধে পর মুহূর্তেই ওই গাড়ির মধ্যে সবাইকে উল্লাস করতে শোনা যায় এবং তারা নিজেরা বলাবলি করতে থাকে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজি, এনএসআই, ডিজিএফআই সবাই নাকি তাদের সঙ্গে বিট্রে করেছে। 16 মিনিট 21 সেকেন্ডে সামনের সিটের কেউ একজন বলেন, যিনি
গাড়ি ড্রাইভ করছিলেন, যে এপিসি আর্মার্ড পার্সোনাল কার একটা কেন, এখানে তো 1 ডজন দেওয়ার কথা ছিল বা দেওয়া উচিত ছিল। ফোনে আবার তার সঙ্গে কারো কথা হচ্ছে, সেই ব্যক্তি বলছেন যে আমরা চলেছি, রাস্তায় রাস্তায় বোমা পড়ছে, গুলি করছে, ককটেল মারছে, এর মধ্যে দিয়ে আমরা চলেছি। আসলে বোমা, গুলি, ককটেল থাকতে পারে, আমরা জানি না, তবে যতটুকু বোঝা যাচ্ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্য থেকেই কেউ কেউ ব্ল্যাঙ্ক ফায়ার করছিলেন এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য, যাতে নতুন করে হামলাকারীরা কোনো ধরনের হামলা করতে না পারে, হতে পারে এরকম। এবং 19 মিনিট 30 সেকেন্ডের দিকে গাড়ির সামনে সিটে বসা ব্যক্তি ঢাকার কোনো এক বন্ধুকে বলছেন যে আমি ঢাকা শহরে গোপালগঞ্জের আওয়ামী লীগের কোনো লেসপেন্সার রাখবো না, যেখানেই পাই জবাই করব, মেরে ফেলবো, তুই রেডি রাখ। কি রেডি রাখতে বললেন? তিনি বলছেন অস্ত্র AK-47 80টা রেডি রাখবি, চিরুনি অভিযান করব ঢাকা শহরে। আবার ওর মধ্যে কে একজন বলছেন 2টি হেলিকপ্টার পাঠালেই তো হতো, হেলিকপ্টার দিয়ে গুলি করতো, ব্ল্যাঙ্ক ফায়ার করতো। এবং প্রায় শেষের দিকে 28 মিনিটের দিকে শহীদুল, মাদারীপুরের আরেক এনসিপি নেতা, তাকে বলতে শোনা যায় যে রাজনীতিতে যেহেতু তারা নেমেছে, তাদের সাথে ফার্স্ট এইড কিট বক্স থেকে শুরু করে প্রয়োজনে আর্মস, বুলেটও রাখতে হবে। এবং যখন গন্তব্যস্থলে তারা পৌঁছে যায়, যেহেতু সামনে নিরাপত্তা বাহিনী তাদেরকে ডিরেকশন দিয়েই নিয়ে যাচ্ছিল, যখন গন্তব্যে পৌঁছায় তার আগে বলতে শোনা যায় যে সবাই ব্যান্ডেজ করে নাও। গাড়ির গ্লাস ভেঙে কয়েক টুকরো কাঁচ পিছনের সিটে থাকা 2-3 জনের পায়ে বেঁধেছে বা শরীরে বেঁধেছে, এবং সে উদ্দেশ্যে বলা হচ্ছে সবাই ব্যান্ডেজ করে নাও, আরও বেশি করে গুরুত্ব বাড়ানোর জন্য। পলিটিক্স আবার তিনি বলছেন পলিটিক্স, এই যে তাদের মধ্যে স্বতঃস্ফূর্ত কথোপকথন, এর মধ্যে দিয়ে কত ধরনের ক্রাইম সিন খুঁজে পাওয়া যায়। এবং সেনাবাহিনীর সদস্যদেরকে গুলি করার নির্দেশ দিয়ে যে ধৃষ্টতা তারা দেখাচ্ছেন, তাদের কাছে কি ধরনের আগ্নেয়াস্ত্র আছে, মোটামুটি সেই সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা হতে পারে। তারপরও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? এই গাড়িটিতে কারা ছিলেন খুঁজে পেতে খুব সমস্যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এটি যদি অন্য কোনো দলের নেতা বা কর্মী হতেন, তাদের মুখ থেকে যদি এ ধরনের কথাবার্তা বের হতো, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কী ভূমিকা দেখতাম এই মুহূর্তে। এবং এই যে ফেসবুকে লাইভ করা হচ্ছিল, সম্ভবত তথ্য প্রযুক্তি আইনও তো রয়েছে, এই যে হিংসাত্মক কথা ছড়ানো এবং যাদের কাছ থেকে পুরোপুরি একেবারে আগ্নেয়াস্ত্র কথা শোনা যাচ্ছে, যথেষ্ট প্রমাণ নয় কি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য? তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, নেওয়া হবে না, আমরা জানি। এবং যে কোনো মুহূর্তে যে কাউকে কোন ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়া লাগতে পারে, সেটা ভেবে নিশ্চয়ই আমরা প্রত্যেকেই আতঙ্কিত হতে পারি। এর বাইরে আর কিছু করার নেই।